ইভলিউশন। বিবর্তন। এই ইভলিউশন বা বিবর্তন আসলে কি? এটি পৃথিবীতে জীব জগতের সৃষ্টির এক বিস্ময়কর প্রক্রিয়া। এই ইভলিউশন শব্দটা একটা ল্যাটিন শব্দ, যে ল্যাটিন শব্দটা হলো ইভলভেরি। এই ইভলভেরি থেকেই ইভলিউশন শব্দটা এসেছে। বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার এই শব্দটির জনক। আজকে আলোচনার শুরুতেই আমরা জেনে নেব অভিব্যক্তি বা বিবর্তন কাকে বলে। অভিব্যক্তি যে ধীর ও অবিরাম গতিশীল পরিবর্তনের মাধ্যমে উদ্বংশীয় সরলতম জীব থেকে জটিলতম জীবের সৃষ্টি হয়, তাকে অভিব্যক্তি বলে। আমাদের এই পৃথিবীতে এই জটিলতম জীব সৃষ্টির প্রক্রিয়ার পিছনে রয়েছে সরলতম জীব। যে সরলতম জীব কোটি 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 বছর ধরে নিজেকে বিবর্তিত করতে করতে জটিলতম জীবের সৃষ্টি করেছে। সেই সমগ্র প্রক্রিয়াটিকেই আমরা নাম দিয়েছি অভিব্যক্তি। অভিব্যক্তি যে হয়েছে বা বিবর্তন যে হয়েছে, সরলতম জীব থেকে জটিলতম জীবের সৃষ্টি হয়েছে, কিভাবে প্রাণীর সৃষ্টি হলো, তার জন্য একটা তত্ত্ব যার নাম জৈব রাসায়নিক তত্ত্ব, এই তত্ত্বটি পৃথিবীতে বহুলভাবে পরিচালিত। এই তত্ত্বের উদ্গাতা হলেন দুজন বৈজ্ঞানিক, একজন আলেকজান্ডার ওপারিন এবং অন্যজন জে.বি.এস. হ্যালডেন। আলেকজান্ডার ওপারিন তার লেখা বইয়ের মধ্যে দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ, এই বইয়ের মধ্যে যে তত্ত্ব প্রকাশ করেন, এবং হ্যালডেনের লেখা বই রেশনালিস্ট অ্যানুয়াল, এই বইটার মধ্যে তিনি যে তত্ত্ব প্রকাশ করেন, দুজনের তত্ত্ব প্রায় একই ছিল। তাদের এই পৃথিবীতে জীব সৃষ্টি বা জীবন সৃষ্টির যে মতবাদ, সেই মতবাদটাকেই বলা হয় ওপারিন হ্যালডেন তত্ত্ব। তাদের মত অনুসারে জীবন সৃষ্টির বেশ কয়েকটি ধাপ ছিল। সেই ধাপগুলো কি কি? না, প্রথম, পৃথিবীর উৎপত্তি এবং তার প্রাচীন পরিবেশ, অর্থাৎ আজ থেকে 460 থেকে 70 কোটি বছর আগে এই যে পৃথিবী সৃষ্টি হয়েছিল, তার পৃথিবীর প্রাচীনতম পরিবেশ কিন্তু আজকের মতো ছিল না। সেই পরিবেশ ছিল অত্যন্ত আদিম পরিবেশ, এবং সেই পরিবেশের পর সেই পরিবেশ থেকে কি করে জীব সৃষ্টি হলো, সেটাই তারা ধাপে ধাপে বলতে চেয়েছেন। দ্বিতীয় অংশ হচ্ছে জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি, অর্থাৎ সেই আদিম পরিবেশ থেকে কি করে একটা রাসায়নিক জীব, একটা জীবনের মতো প্রাণ, একটা সৃষ্টি হলো, বিভিন্ন রাসায়নিক পদার্থগুলো মিলিতভাবে এই যে প্রাণ সৃষ্টি করলো, এই ঘটনাটাকে তারা নাম দিলেন কেমোজেনি। আবার এই যে বিভিন্ন রকমের অণু মিলিত হয়ে এই যে প্রাণ সৃষ্টি করলো, এই প্রাণ ধীরে ধীরে সরলতম জীব থেকে জটিলতম জীবে পরিণত হলো, তাকে তারা নাম দিলেন বায়োজেনি। আর কিভাবে ধীরে ধীরে সেই সরলতম জীব থেকে একেবারে ইউক্যারিওটিক কোষ, আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোষের সৃষ্টি হলো, তাও তারা ব্যাখ্যা করেছেন। আমরা একটু দেখে নিই কেমোজেনিটা কিভাবে ঘটনা ঘটেছিল, অর্থাৎ পৃথিবীর আদিম অবস্থা থেকে কি করে
জৈব রাসায়নিক পদার্থগুলো মিলিতভাবে এরকম জীবনের সূচনা করেছিল। প্রথমেই বলি যে পৃথিবীর আদিম পরিবেশে পৃথিবীর উপরে কেবলমাত্র কিছু যৌগ ছিল আর কিছু গ্যাসীয় পদার্থ ছিল। সেই যৌগ পদার্থগুলো ছিল অ্যামোনিয়া, মিথেন, জলীয় বাষ্প, কার্বন এবং হাইড্রোজেন। এই সমস্ত যৌগ এবং গ্যাসের মিলিত পদার্থগুলো পৃথিবীর বুকে ভাসমান অবস্থায় ছিল। ধীরে ধীরে বিভিন্ন প্রাকৃতিক ঘটনার মাধ্যমে এই সরল যৌগগুলো বা গ্যাসগুলো আস্তে আস্তে জৈব যৌগের উৎপত্তি ঘটায়। এই সরল জৈব যৌগগুলো কি কি উৎপন্ন হলো? উৎপন্ন হলো গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং নাইট্রোজেন বেস। পরবর্তীকালে এই সরল জৈব যৌগগুলো থেকে তৈরি হলো জটিল জৈব যৌগ। জটিল জৈব যৌগগুলো কি কি ছিল? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং নিউক্লিক অ্যাসিড। পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত পদার্থ সমুদ্রের মধ্যে গিয়ে পড়ল। এই যে সমুদ্রের তখন জলস্তরের তাপমাত্রা ছিল একটু বেশি এবং সেই জলস্তর ছিল লঘু স্যুপের মতো, অর্থাৎ এটাকে তারা বলছেন তপ্ত লঘু স্যুপ। একটা স্যুপ বানালে যেমন হয় সেই রকম স্যুপের মধ্যে এই সমস্ত জৈব পদার্থগুলো আস্তে আস্তে বিকাশ লাভ করতে শুরু করে। এই তপ্ত লঘু স্যুপের মধ্যে এই সমস্ত জৈব পদার্থগুলো মিলিত হয়ে কোলয়েডীয় পদার্থ সৃষ্টি করে। এই জৈব কোলয়েডীয় পদার্থগুলোকে এক কথায় বলা হলো কোয়াসারভেট। এই কোয়াসারভেট পরবর্তীকালে বিবর্তিত হয়ে তৈরি করলো প্রাণের প্রথম অনুসূচনা, যাকে নাম দিলেন বিজ্ঞানী সিডনি ফক্স মাইক্রোস্ফিয়ার। এই মাইক্রোস্ফিয়ার থেকে ক্রমান্বয়ে গঠিত হলো নগ্ন জিনের এবং সেই নগ্ন জিন বিবর্তিত হয়ে সৃষ্টি করল প্রাণ। কিভাবে বায়োজেনির পর্যায়গুলো ঘটেছিল, অর্থাৎ প্রাণের তো সূচনা হলো। এবার আমরা দেখে নেব যে এই প্রাণ আস্তে আস্তে কিভাবে বিবর্তিত হয়ে উন্নত জীবের সৃষ্টি হয়েছে। প্রথমে যে প্রোটোসেলের উৎপত্তি হলো, সেই প্রোটোসেল বা আদি সেল থেকে সৃষ্টি হলো প্রোক্যারিওটিক কোষ, অর্থাৎ আদি নিউক্লিয়াসযুক্ত কোষ, অর্থাৎ এমন একটা নিউক্লিয়াসযুক্ত কোষ যে নিউক্লিয়াসের কোনো নিউক্লিয় পর্দা, নিউক্লিয় রস, নিউক্লিয় জালিকা বা নিউক্লিওলাস এই সমস্ত ছিল না। পরবর্তী ক্ষেত্রে এই প্রোক্যারিওটিক কোষ থেকেই ধীরে ধীরে উৎপন্ন হয়েছিল ইউক্যারিওটিক কোষ। অর্থাৎ বায়োজেনির এই তিনটেই হলো প্রকৃত পর্যায়। আমরা এবার দেখে নিই মিলার এবং উরে দুজন বৈজ্ঞানিক, তারা হ্যালডেন এবং ওপারিন তত্ত্বকে কিভাবে সঠিক প্রমাণ করেছিলেন। এই পরীক্ষাটার জন্য তারা একটা বিকার নেন। সেই বিকারের মধ্যে তারা জল অর্থাৎ জলীয় বাষ্প সৃষ্টির প্রক্রিয়া নেন। পৃথিবীতে ৩৫০ কোটি বছর আগে যে ধরনের আদি পরিবেশ ছিল সেই পরিবেশ তারা তৈরি করার ব্যবস্থা করেন। পৃথিবীতে তখন জল বলে কিছু ছিল না, জলীয় বাষ্প বাতাসে ভাসমান অবস্থায় ছিল। সেই জন্য তারা বিকারে জলটাকে ফুটিয়ে জলীয় বাষ্প তৈরির ব্যবস্থা করেছিলেন, একটা তড়িৎদ্বারের ব্যবস্থা করেছিলেন। সেখানে প্রাচীন যে গ্যাসগুলো অ্যামোনিয়া, মিথেন, কার্বন এবং হাইড্রোজেন সেইগুলোকে রাখার ব্যবস্থা করেছিলেন। আমরা দেখে নিই কিভাবে ঘটনাটা ঘটেছিল। আমরা দেখতে পাচ্ছি যে আগুনের জ্বলার ফলে জল ফুটে উঠছে। এই ফুটে ওঠা জল বাষ্পীভূত হয়ে সেই তড়িৎদ্বারযুক্ত কাঁচের পাত্রে যাচ্ছে। কাঁচের পাত্রে ইলেকট্রোড তড়িৎ বিকিরণ করছে। এই তড়িতের সাহায্যে এই গ্যাসীয় পদার্থগুলো মিলিত হয়ে যাচ্ছে, মিলিত হয়ে জৈব পদার্থ তৈরি করছে, যা নিচের বিকারে গিয়ে জমা হচ্ছে।
দেখা যাচ্ছে যে এটাই সেই জৈব পদার্থ বা জৈব যৌগ যাকে বিজ্ঞানীরা কুয়াশার ভেট বা মাইক্রোস্ফিয়ার বলে অভিহিত করেছেন। অর্থাৎ এইভাবেও তারা পরীক্ষাগারে জীবন সৃষ্টি করতে সমর্থ হন। আর এই জায়গাটায় মনে রাখতে হবে, এখানে অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোজেনের অনুপাত কিন্তু 2:2:1 হিসেবে তারা নিয়েছিলেন। তাদের মতে পৃথিবীতে যেমন পৃথিবীর প্রথম সৃষ্টি হয়েছিল, সেই পৃথিবীর সৃষ্টির পর ধীরে ধীরে সেখানে জীবনের উৎপত্তি হয়েছিল। জীবনের উৎপত্তির পর সমুদ্রের জলে সেখানে সৃষ্টি হয়েছিল এককোষী জীবের। সেই এককোষী জীব থেকে তৈরি হয়েছিল সালোক সংশ্লেষ করতে পারে এমন কিছু ব্যাকটেরিয়া, যারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীতে অক্সিজেন তৈরি করতে শুরু করে। এই অক্সিজেন উৎপাদনের পরপরই আস্তে আস্তে বহুকোষী জীবের সৃষ্টি হয়। এই বহুকোষী জীব আস্তে আস্তে জলের মধ্যে জলজ প্রাণীর সৃষ্টি হলো, অর্থাৎ প্রাণের সূচনা কিন্তু জলের মধ্যেই হয়েছিল। এই জলজ প্রাণী নিজেকে বিবর্তিত করতে করতে আস্তে আস্তে ডাঙার উদ্ভিদের সৃষ্টি আর বিবর্তন করতে থাকে। অর্থাৎ প্রথমেই প্রাণীর সৃষ্টি নয়, প্রথমেই উদ্ভিদের সৃষ্টি হয়, যারা ডাঙাতে নিজেদের বসতি স্থাপন করে, বিবর্তিত হতে থাকে, অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকে। ধীরে ধীরে উভচর প্রাণীর সৃষ্টি হয়, অর্থাৎ জল থেকে প্রথম ডাঙায় উঠে আসে প্রাণী। এই উভচর প্রাণীরা জল থেকে ডাঙায় উঠে আসে এবং সেখান থেকে সরীসৃপ জাতীয় প্রাণীর সৃষ্টি হয়। এই সরীসৃপ প্রাণী পরবর্তীকালে বিবর্তিত হয়ে তৈরি করে পক্ষী এবং স্তন্যপায়ী প্রাণীর মতো প্রাণীদের। জৈব অভিব্যক্তির মতবাদ, অর্থাৎ এই যে ঘটনাগুলো ঘটেছে, জীবন যে সরলতম জীব থেকে জটিলতম জীবের দিকে গেছে, তার সপক্ষে মতামত আমরা এবার দেখে নেব। এই মতামত দুজন বৈজ্ঞানিকের অবদান। একজন ল্যামার্ক, যার মতবাদকে আমরা নাম দিয়েছি ল্যামার্কবাদ, এবং একজন চার্লস ডারউইন, যার মতবাদকে আমরা নাম দিয়েছি ডারউইনবাদ। ল্যামার্কের পুরো নাম যা ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক। তার লেখা বইয়ের নাম ফিলোসফিক জুলজিক। অন্যদিকে চার্লস ডারউইন, তিনি যে বইটা লিখেছিলেন তার নাম ছিল দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ প্রজাতির উৎপত্তি প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে। আমরা এক এক করে দেখে নিই যে তাদের এই মতবাদ দিয়ে তারা কি বোঝাতে চেয়েছে। প্রথমে আমরা জেনে নিই ল্যামার্কবাদ সম্পর্কে। ল্যামার্ক তার মতবাদে 4টে প্রতিপাদ্য দিয়েছেন। প্রথম প্রতিপাদ্য পরিবেশের প্রভাব। তিনি বললেন, এই পৃথিবীতে প্রত্যেকটা জীবকেই পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে হয়। পরিবেশ পরিবর্তিত হয়ে গেলে জীবেরাও সেই পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নেবার আপ্রাণ চেষ্টা করে। এই আপ্রাণ চেষ্টা করতে গিয়েই তারা তাদের অঙ্গের ব্যবহার এবং অপব্যবহার শুরু করে। যেই অঙ্গটা তাদের বেশি প্রয়োজন সেই অঙ্গটা তারা বেশি ব্যবহার করে, এবং যেই অঙ্গটা তাদের কম প্রয়োজন সেটা তারা কম ব্যবহার করে। যার ফলে কোনো কোনো অঙ্গ বেশি সুগঠিত হয়, কোনো কোনো অঙ্গ আস্তে আস্তে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়। জীব তার জীবদ্দশায় যে বৈশিষ্ট্যগুলোকে অর্জন করতে পারে, ল্যামার্কের মতে সে বৈশিষ্ট্যগুলো তার মৃত্যুর সঙ্গে সঙ্গে লুপ্ত হয়ে যায় না। সেই বৈশিষ্ট্যগুলো তার মৃত্যুর পরে তার সন্তানের মধ্যে থেকে যায়, অর্থাৎ অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটতে থাকে। আর এইভাবেই এই বংশানুসরণ ঘটতে ঘটতেই এমন একটা নতুন ধরনের জীবের সৃষ্টি হয়, যার ফলে নতুন প্রজাতির উৎপত্তি হতে পারে। তিনি তার এই মতবাদের সপক্ষে যে উদাহরণগুলো দিলেন, এক হলো হাঁসের লিপ্তপদ। তিনি বললেন, হাঁস ডাঙায় চড়তে পারে, কিন্তু জলকে বেছে নেবার জন্য, জলে সহজে সাঁতার কাটার জন্য তার পা লিপ্ত পদে পরিণত হয়েছে। তিনি বলেন সাপের ক্ষেত্রেও একই উদাহরণ। তিনি বলেন সাপের আগে পা ছিল, তারা মাটিতে পা দিয়ে হেঁটে
হেঁটে যেতে পারতো, কিন্তু যেহেতু তারা গর্ত, গুহা এরকম সরু জায়গার মধ্যে থাকতো, সেখানে সেখানে যাওয়ার জন্য বুকে ভর করেই যেতে হতো, যার ফলে তারা পায়ের ব্যবহারটাকে কমিয়ে ফেলে, আস্তে আস্তে পা বিলুপ্ত হয়ে যায়। তিনি জিরাফের লম্বা গলার ক্ষেত্রেও এই একটা ব্যাখ্যা দেন। তিনি বলেন যে আগে জিরাফের গলা ছোট ছিল, এই ছোট জিরাফের গলার জন্য তারা উপরের গাছ উঁচু গাছের পাতা খেতে তাদের অসুবিধা হতো। বহুদিনের চেষ্টার পরে তাদের গলা আস্তে আস্তে লম্বা হয়ে যায়, যার ফলে তারা উঁচু গাছের পাতা খেতে সুবিধাটা পায়। তার মতে যে বহু লক্ষ বছর ধরে জিরাফের গলার এই যে চেষ্টা, লম্বা করার চেষ্টা, সেই চেষ্টার জন্য ধীরে ধীরে তার গলাটা লম্বা হয়ে গিয়েছে। ল্যামার্ক তার যে মতামতগুলো দিয়েছিলেন তার মধ্যে ত্রুটিও দেখতে পেয়েছে। বিজ্ঞানী ভাইসম্যান ইঁদুরের পরীক্ষা করে দেখান কয়েক প্রজন্ম ইঁদুরের লেজ তিনি কেটে কেটে দেখান যে এই কখনোই লেজ কাটা ইঁদুরের সৃষ্টি হয়নি। অর্থাৎ তিনি দেখাতে চাইলেন যে ল্যামার্ক যদিও বলেন যে বৈশিষ্ট্যগুলো বংশানুসরণ ঘটে, কিন্তু এখানে লেজ কাটা ইঁদুরের ক্ষেত্রে সেই লেজ কাটা ইঁদুরের সৃষ্টি হয়নি। আবার তিনি অন্ধকার ঘরে ড্রসোফিলার বহু প্রজন্ম বংশবিস্তার করিয়েও দেখান যে অন্ধ ড্রসোফিলা জন্মায়নি। যাই হোক, এগুলো ল্যামার্কবাদের ত্রুটি হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। চার্লস ডারউইন তার মতবাদটাকে একটু অন্যরকমভাবে ব্যাখ্যা করলেন। চার্লস ডারউইনের মতের প্রথম প্রতিপাদ্য হচ্ছে অত্যধিকারে বংশবিস্তার। তার মতে পৃথিবীতে প্রত্যেকটি জীবই তার বংশধারাকে অক্ষুণ্ণ রাখতে চায়। এই অক্ষুণ্ণ রাখতে গিয়ে তারা প্রচুর পরিমাণে বংশ বিস্তার করতে চেষ্টা করে। একটা স্যামন মাছ যেমন 3 কোটি ডিম পাড়ে, তেমনি বিভিন্ন প্রাণী চেষ্টা করে যে অত্যধিকারে বংশ বিস্তার করে তার অস্তিত্বটাকে এই পৃথিবীতে রেখে যাবে। যার ফলে একটা সমস্যা দেখা যায়, পৃথিবীতে যেহেতু স্থান সংকুলান বেশি নয় বা খাদ্যের পরিমাণ বেশি নয়, যার ফলে তাদের মধ্যে একটা ভারসাম্যের মধ্যে একটা বিরোধ ঘটে। অর্থাৎ অত্যধিক হারে বংশবিস্তার যেমন প্রাণীরা চেষ্টা করে, কিন্তু সীমিত খাদ্য আর বাসস্থান যেহেতু সীমিত, সেজন্য তাদের বেঁচে থাকার পক্ষে একটু অসুবিধাজনক হয়ে যায়। তার ফলেই সৃষ্টি হয় জীবেদের মধ্যে বেঁচে থাকার একটা লড়াই। এই লড়াইটাকে তিনি বললেন জীবন সংগ্রাম। অর্থাৎ পৃথিবীতে বেঁচে থাকার তাদেরই সম্ভব যারা খাদ্য আর বাসস্থানটাকে ঠিকমতো অর্জন করতে পারবে। এই লড়াই করে বেঁচে থাকার নামটাই তিনি দিলেন জীবন সংগ্রাম। এই জীবন সংগ্রামকে তিনি 3টে ভাগে ভাগ করলেন। একটা হলো আন্তঃপ্রজাতি, অর্থাৎ নিজেদের মধ্যে লড়াই। একটা দিলেন অন্তঃপ্রজাতি, অর্থাৎ ভিন্ন প্রজাতির সঙ্গে লড়াই। আর একটা তিনি দিলেন পরিবেশের বিরুদ্ধে লড়াই, অর্থাৎ প্রত্যেকটা জীবকে এই 3টে লড়াইতে লড়তে হবে। এই 3টে লড়াইতে জেতার পর যে জিতবে, অর্থাৎ জয়ীদের মধ্যে একটা পরিবর্তন চলে আসে। এই পরিবর্তনকে তিনি বললেন ভেদ বা প্রকরণ। অর্থাৎ 3টে যুদ্ধে লড়াই করতে গিয়ে যে যোদ্ধা সবার থেকে জয়ী হবে, তার দেহের মধ্যে এমন কিছু অনুকূল পরিবর্তন দেখা যাবে, সেই অনুকূল পরিবর্তনকেই তিনি বললেন ভেদ বা প্রকরণ। অনুকূল ভেদ বা প্রকরণ বা বৈশিষ্ট্যযুক্ত জীবেরাই এই প্রকৃতিতে টিকে থাকতে পারবে। অর্থাৎ প্রকৃতি অনুকূল ভেদ বা প্রকরণযুক্ত জীবকেই পৃথিবীতে টিকে থাকার ছাড়পত্র দেবে। তিনি এই তত্ত্বকে নাম দিলেন যোগ্যতমের উদ্বর্তন। যোগ্যতম, এই পৃথিবীতে যারা যোগ্যতম হয়ে উঠে আসবে, একমাত্র পৃথিবীতে প্রকৃতি তাকে এই পৃথিবীতে বেঁচে থাকার ঠিকানা দেবে বা তার জন্য নির্বাচিত করবে। তিনি এই তত্ত্বকে নাম দিলেন প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচনের পরে দেখা যাবে যে প্রজাতিগুলো এই জীবন সংগ্রামের মধ্যে উঠে এলো, তাদের বৈশিষ্ট্য
আর আগেকার প্রাণীদের বৈশিষ্ট্যের মধ্যে বিস্তর তফাৎ হয়ে গেছে। এর ফলেই তিনি বললেন এইভাবে পরিবর্তিত হতে হতে নতুন ধরনের জীবের সৃষ্টি হয়। তিনি তার মতবাদ সপক্ষে উদাহরণ হিসেবে বললেন যে জিরাফের গলাটা কিভাবে লম্বা হয়েছে। তিনি বললেন যে বহু প্রাচীন কালে জিরাফের গলা যেমন ছোট গলার জিরাফও ছিল, তেমনি লম্বা গলার জিরাফও ছিল। দুজনের মধ্যেই আন্তঃপ্রজাতি সংগ্রাম ছিল খাবারের জন্য। এই আন্তঃপ্রজাতি সংগ্রামের ফলে দেখা গেল খাবারের জন্য একদল প্রচণ্ড চেষ্টা করতে করতে তাদের গলাটাকে লম্বা করে ফেলল। আর যারা সেই চেষ্টা করে গলাটাকে লম্বা করতে পারল না, অর্থাৎ আন্তঃপ্রজাতি সংগ্রামে যারা হেরে গেল, তারা আস্তে আস্তে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল। কিন্তু ডারউইন এই মতবাদে তার মধ্যে সামান্য কিছু ত্রুটিও ছিল। সেই ত্রুটিগুলো কি কি ছিল? ছোট প্রকরণের উপর তিনি বেশি গুরুত্ব দেন, যার অভিব্যক্তিতে কোনো গুরুত্বই নেই। তিনি ছোট্ট ছোট্ট ভেদ বা প্রকরণটাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, অথচ যার অভিব্যক্তিতে যার কোনো গুরুত্ব ছিল না। তিনি দেহকোষ এবং জনন কোষের মধ্যে যে প্রকরণ ভেদ করতে পারেননি। তিনি ভেবেছিলেন শরীরের যে কোনো কোষে প্রকরণ হলেই হয়তো জীবদেহে প্রকরণ হয়, আসলে তা নয়। প্রকরণের উৎপত্তি নিয়ে তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি এবং তিনি মিউটেশনের কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এইগুলো ছিল তার তত্ত্বের ত্রুটি। এবার আমরা দেখে নেব অভিব্যক্তির মতবাদের সপক্ষে কি কি প্রমাণ রয়েছে। প্রথম প্রমাণ জীবাশ্ম ঘটিত প্রমাণ। অভিব্যক্তি অর্থাৎ সরলতম জীব থেকে যে জটিলতম জীবের সৃষ্টি হয়েছে, তার সপক্ষে পৃথিবীতে কি কি প্রমাণ আছে। তাহলে তার প্রথম প্রমাণ জীবাশ্ম ঘটিত প্রমাণ। এখন কথা হচ্ছে এই জীবাশ্ম জিনিসটা কি? জীবাশ্ম মানে হচ্ছে জীব প্লাস অশ্ম, অর্থাৎ জীবের প্রস্তুরীভূত দেহ। ভূগর্ভের পাললিক শিলাস্তরে বহু কোটি বছর ধরে সঞ্চিত জীবদেহের প্রস্তুরীভূত দেহাবশেষ বা দেহের ছাপকে জীবাশ্ম বলা হয়। আমাদের স্ক্রিনে যে পাথরের মধ্যে যে জীবের দেহাবশেষের যে ছাপটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা পক্ষীর ছাপ। এই পক্ষীটা জীবাশ্মে পরিণত হয়েছে, এর নাম আর্কিওপটেরিক্স। পশ্চিম জার্মানির ব্যাভেরিয়া থেকে এই জীবাশ্মটাকে আবিষ্কার করা হয়েছিল। এই জীবাশ্মর নাম আর্কিওপটেরিক্সের জীবাশ্ম। এটা এমন একটা প্রাণী যার মধ্যে সরীসৃপ ও পাখির মিলিত বৈশিষ্ট্য দেখা যায়, যার থেকে প্রমাণ হয় যে সরীসৃপ থেকে পক্ষী শ্রেণীর প্রাণীর উৎপত্তি হয়েছে। অর্থাৎ এটা থেকে আমরা নিশ্চিতভাবেই জানতে পারি যে সরীসৃপ থেকে প্রথমে পক্ষী, তারপর স্তন্যপায়ী প্রাণীর সৃষ্টি হয়েছে। অন্যদিকে মাটির তলা থেকে বিভিন্ন স্তর থেকে প্রাপ্ত ঘোড়ার জীবাশ্ম ঘটিত প্রমাণ দিয়েও আমরা অভিব্যক্তির প্রমাণ দেখাতে পারি। প্রথম আমরা ইউহেইপাসের কথা বলবো। মাটির একেবারে তলা থেকে পাওয়া গেছে, যার উচ্চতা ছিল 28 সেন্টিমিটারের মতো। অগ্রপদে ছিল 4টি আর পিছনের পায়ে 3টে আঙুল ছিল। সবকটা আঙুলই মাটি স্পর্শ করত, আর এদের যে দাঁত ছিল, পিষক দাঁত, সেটা ছিল খাঁজবিহীন। ইউহেইপাসের পরবর্তী যুগে যে ঘোড়ার জীবাশ্ম পাওয়া যায় তা হলো মেসোহিপাস। এদের উচ্চতা ছিল 60 সেন্টিমিটারের মতো। এদের দুই পায়ে 3টে করে আঙুল ছিল, মাঝের আঙুল ছিল লম্বা এবং মজবুত, এবং পেশক দাঁতের মধ্যে অল্প খাঁজ ছিল। এর পরবর্তীকালে ঘোড়ার যে জীবাশ্ম পাওয়া যায় তার নাম হচ্ছে মেরিচিপাস, যার উচ্চতা ছিল 100 সেন্টিমিটার। মাঝের 3টে আঙুলের মধ্যে মাঝেরটা ছিল লম্বা সুগঠিত, দাঁত ছিল ক্রাউন যুক্ত। এর পরবর্তী ঘোড়ার জীবাশ্ম প্লায়োহিপাস, যার উচ্চতা ছিল 120 সেন্টিমিটার। আঙুল খুরে পরিণত হয়েছিল, অর্থাৎ প্রথমে যে
চারটে আঙুলের কথা বলা হয়েছিল, সেই চারটে আঙুল থেকে একটাই মাত্র আঙুলে দেখা যায় সেই আঙুলটা খুরে পরিণত হয়েছিল, আর এদের দাঁত ছিল সম্পূর্ণ ক্রাউন যুক্ত। আর সর্বশেষ ঘোড়ার আধুনিকতম যে প্রজন্ম সেটা হচ্ছে ইকুয়াস। এদের উচ্চতা 150 সেন্টিমিটার। প্রতি পায়ের মাঝের আঙুল খুরে পরিণত হয়েছে। দাঁত পেশক আর পুরো পেশকে খাঁজ এবং ক্রাউন থাকে, অর্থাৎ দাঁতের মধ্যেও বিবর্তন দেখেছে। অর্থাৎ যে প্রাণীটার উচ্চতা মাত্র বিড়ালের মতো ছিল, সেটা আস্তে 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 150 সেন্টিমিটার উঁচু ঘোড়ায় পরিণত হয়েছে। এটা বিবর্তনের বিভিন্ন ধারা থেকে আমরা জানতে পারি। তাহলে সরলতম জীব থেকে যে জটিলতম জীবের সৃষ্টি হয়, এই জীবাশ্ম তার একটা ভালো প্রমাণ। আমরা আরেক দেখে নিই যে প্রথমে ইওহিপাস, যার আঙুল চারটে আর প্রাণীটা ছোট। ইওহিপাস থেকে মেসোহিপাস, আঙুলের বিবর্তনটা স্পষ্ট দেখা যাচ্ছে। মেসোহিপাস থেকে মেরিচিপ্পাস, আঙুলের বিবর্তন আরো স্পষ্ট। মেরিচিপ্পাস থেকে প্লিওহিপাস, আঙুল আস্তে আস্তে খুরে পরিণত হয়েছে। এবং আধুনিক ঘোড়া ইকুয়াসের ক্ষেত্রে বাকি সমস্ত আঙুল লুপ্তপ্রায় হয়ে গেছে, কেবল মাঝের আঙুলটি খুরে পরিণত হয়েছে। আমরা এবার তুলনামূলক অঙ্গ সংস্থানগত প্রমাণ দিয়ে প্রমাণ করব যে অভিব্যক্তি হয়েছে সরলতম জীব থেকে জটিলতম জীবের সৃষ্টি হওয়ার ক্ষেত্রে। প্রথমেই আমরা দেখে নেব সমসংস্থ অঙ্গ। সমসংস্থ অঙ্গ কি? এমন অঙ্গ যে সকল অঙ্গ উৎপত্তিগতভাবে বা গঠনগতভাবে এক কিন্তু কার্যগতভাবে আলাদা, সেই অঙ্গগুলোকে আমরা বলবো পরস্পরের সমসংস্থ অঙ্গ। অর্থাৎ এমন অঙ্গ যারা গঠনের দিক থেকে এক কিন্তু কাজ করে আলাদা আলাদা, সেই রকম অঙ্গগুলোকে পরস্পরের সমসংস্থ অঙ্গ বলবো। উদাহরণের সাহায্যে আমরা জিনিসটাকে একটু বোঝার জন্য চেষ্টা করি। প্রথম আমরা দেখি মানুষের হাত, পাখির ডানা, তিমির ফ্লিপার, বাদুড়ের প্যাটাজিয়াম। মানুষের হাত মানুষ যে কাজ করে, পাখির ডানা কিন্তু সে কাজ করে না। আবার তিমির ফ্লিপার জলের মধ্যে সাঁতার কাটতে সাহায্য করে। বাদুড়ের প্যাটাজিয়াম সে ওড়ার কাজে সাহায্য করে। তাহলে এদের কাজ ভিন্ন কিন্তু গঠন একই রকম। সেটা কিরকম একটু দেখি। এদের গঠন যদি আমরা ভালো করে দেখি, তাহলে মূল গঠনে বেশ কতগুলো অস্থি আমরা দেখতে পাবো। এক হচ্ছে হিউমেরাস। হিউমেরাস অস্থিটা প্রতিটা প্রাণীর মধ্যেই দেখতে পাওয়া যায়। রেডিয়াস আলনা, মানুষের হাত, পাখির ডানা, তিমির ফ্লিপার, বাদুড়ের প্যাটাজিয়াম, এদের সবার মধ্যেই দেখতে পাওয়া যায়। কার্পাল, এই চারটি প্রাণীর সবকটার মধ্যেই দেখতে পাওয়া যায়। মেটাকার্পাল এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং ফ্যালাঞ্জেস নামক অস্থি সবার মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এরা ভিন্ন ভিন্ন কাজে রত হলেও এদের মূল আভ্যন্তরীণ গঠন কিন্তু এক। তার মানে এরা পরস্পরের সমসংস্থ অঙ্গ। আমরা বলতে পারি এরা কোনো অতীতে কোনো পূর্বপুরুষ থেকে এরা উৎপন্ন হয়েছিল, কিন্তু কালের নিয়মে এরা ভিন্ন ভিন্ন পরিবেশে অভিযোজিত হয় এবং যার ফলে অঙ্গগুলো ভিন্ন ভিন্ন আকার ধারণ করে। এই জন্য এদেরকে আমরা নাম দিয়েছি অপসারী অভিযোজন। আমরা এবার দেখি সমবৃত্তীয় অঙ্গের কথা। সমবৃত্তীয় অঙ্গ এমন অঙ্গ যে সকল অঙ্গ উৎপত্তিগতভাবে বা গঠনগতভাবে আলাদা কিন্তু কার্যগতভাবে এক, সেই অঙ্গগুলোকে আমরা পরস্পরের সমবৃত্তীয় অঙ্গ বলি। অর্থাৎ এমন অঙ্গ যারা গঠনের দিক দিয়ে আলাদা হবে কিন্তু কাজের দিক দিয়ে এক হবে। যেমন একটা উদাহরণ দিই, যেমন পাখির ডানা আর পতঙ্গের পাখনা দুটোই কিন্তু ওড়ার কাজে ব্যবহৃত হয়, কিন্তু এদের গঠন একদম এক নয়। অর্থাৎ কাজ এক, গঠন আলাদা, সেই জন্য এর পরস্পরের সমবৃত্তীয় অঙ্গ। এবারের প্রমাণ আমরা দেখি লুপ্তপ্রায় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গ কি? যে সকল অঙ্গ কোনো একটি জীবদেহে সুগঠিত ও সক্রিয়, কিন্তু ওই একই অঙ্গ অন্য কোনো জীবদেহে কর্মহীন ও নিষ্ক্রিয় এবং লুপ্তপ্রায় অঙ্গরূপে বর্তমান,
সেই সব অঙ্গকে নিষ্ক্রিয় অঙ্গ বলে। অর্থাৎ এমন কিছু অঙ্গ কোনো কোনো প্রাণীতে থাকে, যে সমস্ত অঙ্গ সেই সমস্ত দেহে কার্যরত অবস্থায় থাকে, কিন্তু সমগোত্রীয় অন্যান্য প্রাণীতে সেই অঙ্গটা ঠিক মতো কাজ করে না। সেই রকম অঙ্গগুলোকে আমরা নাম দিয়েছি নিষ্ক্রিয় অঙ্গ। দেখে নিই ব্যাপারটা কেমন। যেমন মানুষের ক্ষেত্রে যেমন একটা অ্যাপেন্ডিক্স দেখা যাচ্ছে, সেটা গিনিপিগের ক্ষেত্রে কিন্তু আসলে সিকাম হিসেবে কাজ করে। মানুষের অ্যাপেন্ডিক্স এটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। মানুষের চোখের মধ্যে তৃতীয় চক্ষু পত্র বা নেত্রপল্লব দেখতে পাওয়া যায়। ব্যাঙের ক্ষেত্রে যেটা সক্রিয় অবস্থায় রয়েছে, মানুষের ক্ষেত্রে সেটা নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। আবার তাহলে আমরা মানুষের ক্ষেত্রে যে অ্যাপেন্ডিক্সটা দেখছি, সেটা গিনিপিগের ক্ষেত্রে সিকামে পরিণত হয়েছে। মানুষের চোখে তৃতীয় নেত্রপল্লব দেখতে পাচ্ছি, যেটা আমাদের কাছে নিষ্ক্রিয়, কিন্তু ব্যাঙের চোখে সেটা সক্রিয়। আর মানুষের একদম মেরুদণ্ডের শেষ প্রান্তে ছোট্ট ত্রিকোণাকার একটা অস্থি থাকে, যাকে আমরা বলি কক্সিস, যেটা মনে করা হয় যে লেজ তৈরির একটা উপাদান। দেখো সেটা নেই, কিন্তু বানরের শরীরে লেজ হিসেবে সেই অস্থিটা কিন্তু রয়েছে। তাহলে নিশ্চিতভাবে আমরা জানতে পারি যে একই পূর্বপুরুষ থেকে আমরা উৎপন্ন হয়েছি। যে অঙ্গগুলো এককালে আমাদের দেহেও ছিল, কিন্তু কাজের অভাবে সেগুলো নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। হৃৎপিণ্ড ঘটিত প্রমাণ। সরলতম জীব থেকে জটিলতম জীবের যে সৃষ্টি হয়, তার জন্য হৃৎপিণ্ড ঘটিত প্রমাণ একটা অন্যতম প্রধান প্রমাণ। যেমন মাছের হৃৎপিণ্ড যদি আমরা তুলনা করে দেখি, যে মাছের হৃৎপিণ্ডে একটাই অলিন্দ এবং একটাই নিলয় অবস্থিত। এই অলিন্দ মধ্যে দিয়ে নিলয়ের দিকে দূষিত রক্তই কেবলমাত্র প্রবাহিত হয়। মাছের হৃৎপিণ্ডে সবসময় দূষিত রক্ত প্রবাহিত হয় বলে মাছের হৃৎপিণ্ডকে আমরা নাম দিয়েছি ভেনাস হৃৎপিণ্ড। মাছের থেকে একটু উন্নত প্রাণী হলো উভচর। এদের হৃৎপিণ্ডকে ভালো করে খেয়াল করে দেখা যাবে, এদের দুটো অলিন্দ রয়েছে, ডান অলিন্দ এবং বাম অলিন্দ, এবং একটি মাত্র নিলয় অবস্থিত। এই ডান অলিন্দ থেকে সবসময় দূষিত রক্ত, আর বাম অলিন্দ দিয়ে সবসময় বিশুদ্ধ রক্ত আসে, এসে নিলয়ের মধ্যে সেই রক্তগুলো মিশ্রিত হয়ে যায়। এই মিশ্রিত রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে। তাহলে মাছের হৃৎপিণ্ডে যেখানে সবসময় অশুদ্ধ রক্ত বাহিত হতো, ব্যাঙের হৃৎপিণ্ডের ক্ষেত্রে বা উভচরের হৃৎপিণ্ডের ক্ষেত্রে দেখা গেল যে রক্তটা সামান্য পরিবর্তনের চেষ্টা করছে, শুদ্ধ রক্ত অশুদ্ধ রক্ত একটু পৃথক হওয়ার চেষ্টা করেছে। সরীসৃপের হৃৎপিণ্ডের দিকে খেয়াল করে দেখা যায়, এদের ডান অলিন্দ বাম অলিন্দ দুটোই রয়েছে, কিন্তু নিলয়ের মধ্যে একটা অর্ধ সমাপ্ত প্রাচীর দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এরা উভচরের হৃৎপিণ্ড থেকে আর একটু উন্নত। এক্ষেত্রেও ডান অলিন্দ থেকে অশুদ্ধ রক্ত এবং বাম অলিন্দ থেকে বিশুদ্ধ রক্ত এসে নিলয়ের মধ্যে আসে। নিলয় এই রক্তগুলোকে আলাদা করার চেষ্টা করে, কিন্তু কিছু পরিমাণ রক্ত মিশ্রিত অবস্থায় সারা দেহে ছড়িয়ে পড়ে। মনে রাখতে হবে যে কুমির সরীসৃপ হওয়া সত্ত্বেও এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ যুক্ত। আমরা এবার চলে যাই পাখি বা স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডের দিকে। খেয়াল করে দেখলে আমরা দেখতে পাবো যে এদের ক্ষেত্রে হৃৎপিণ্ডটা 4টে কুটুরিতে বিভক্ত: ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয় এবং বাম নিলয়। ডান অলিন্দ থেকে যেমন দূষিত রক্ত আসে বাম অলিন্দ দিয়ে, তেমনি বিশুদ্ধ রক্ত নিলয়ের মধ্যে প্রবেশ করে। এই দূষিত আর বিশুদ্ধ রক্ত কখনোই কিন্তু হৃৎপিণ্ডের মধ্যে মিশে যেতে পারে না, তারা পৃথক পৃথক রাস্তা দিয়ে সারা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে। তাহলে আমরা দেখতেই পেলাম যে সরলতম হৃৎপিণ্ড মাছ, তার থেকে একটু উন্নত উভচর, তার থেকে আরেকটু উন্নত হৃৎপিণ্ড সরীসৃপ, এবং তার থেকে আরো উন্নত হচ্ছে পাখি বা স্তন্যপায়ীদের হৃৎপিণ্ড।
তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে সরলতম জীব থেকে জটিলতম জীবের সৃষ্টি হয়েছে। আমরা ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণেও প্রমাণ করতে পারি যে অভিব্যক্তি ঘটে, যে সরলতম জীব থেকে জটিলতম জীবের সৃষ্টি হয়। বিজ্ঞানী ভন বিয়ারের মতে ব্যক্তিজনই জীবজনীকে পুনরাবৃত্তি করে। তার এই মতবাদকে বলা হয় বায়োজেনেটিক সূত্র। জিনিসটা কি? আমরা যে পৃথক পৃথক জীব, আমাদের জীবনচক্র সম্পন্ন করতে গিয়ে আমরা যে 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 প্রজাতির অংশ ছিলাম, যে মূল প্রজাতির অংশ ছিলাম, তাদের জীবনচক্রটাকে আমরা অতিক্রম করে আসি, সেটাকেই তারা বলতে চেয়েছেন। যেমন দেখা যাক, আমরা কতগুলো জীবের ভ্রূণ নিয়ে তুলনা করলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকের মধ্যেই গলবিলীয় ফুলকা ছিদ্র এবং অন্তঃস্থ যুগ্ম ফুলকা থলি থাকে। যে কোনো প্রাণীর ক্ষেত্রেই আমরা এই বৈশিষ্ট্য দেখতে পাবো। আর দেখতে পাবো যে প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই লেজ সদৃশ্য অংশে মায়োটম পেশির উপস্থিতি। তাহলে এই বৈশিষ্ট্যগুলো পৃথিবীর যত প্রাণী আছে তাদের ভ্রূণের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তার মানে কি এটা নিশ্চিতভাবে প্রমাণ হয় না যে আমরা কোনো এক সুদূর অতীতে একই জীব থেকে সৃষ্ট হয়েছি? আমরা একটা ছবির সাহায্যে এটাকে দেখে নিই। আমরা যদি হাঙর, টিকটিকি, মুরগি, বানর, মানুষ এদের ভ্রূণগুলো নিয়ে তুলনা করি, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে যখন প্রথম ক্লিভেজ হয়, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু মিলনের পরে যে ভ্রূণ, সেটা যখন আস্তে আস্তে বিভক্ত হতে শুরু করে, সেই বিভাজিত অবস্থাকে আমরা নাম দিয়েছি ক্লিভেজ। এই ক্লিভেজের সময় দেখো কোনো প্রাণীর কিন্তু ক্ষেত্রে ক্লিভেজ আলাদাভাবে চেনা যাচ্ছে না। ঠিক ক্লিভেজের পরবর্তী অবস্থা হচ্ছে ভ্রূণ। ভ্রূণের ক্ষেত্রে লক্ষ্য করলে খেয়াল করবে যে প্রত্যেকের ভ্রূণকেই একই রকম ভাবে দেখতে, অর্থাৎ লেজ সদৃশ্য অংশ আছে আর গলবিলীয় সেই ফুলকা ছিদ্র রয়েছে। এই ভ্রূণগুলো আস্তে আস্তে যখন বড় হতে থাকে তখনই তাদের মধ্যে আস্তে আস্তে পার্থক্যগুলো দেখতে পাওয়া যায়। যখন এরা পূর্ণাঙ্গ হয় তখন এরা সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। কিন্তু ক্লিভেজ বা ভ্রূণ দশায় এরা ঠিক সেই কোটি কোটি বছর আগের যে পূর্বপুরুষের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাকে কিন্তু ফিরে ফিরে দেখায়। সেই জন্যেই ব্যক্তিজনই সবসময় জাতিজনীকে আবর্তিত করে। তাহলে এই প্রমাণের সাহায্যেও আমরা নিশ্চিতভাবে প্রমাণ করতে পারি যে সরলতম জীব থেকেই জটিলতম জীবের সৃষ্টি হয়। স্নেহের ছাত্রছাত্রীরা, আজ তবে এই পর্যন্তই। আবার আমি ফিরে আসব নতুন শিক্ষামূলক ভিডিও নিয়ে।